বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব লম্ব অভিক্ষেপ টপিকসটা নিয়ে। তো এখন আসো তাহলে আমরা লম্ব অভিক্ষেপ কি জিনিস সেটা শিখি। লম্ব অভিক্ষেপ দুই ভাবে হয়। একটা হচ্ছে আমরা একটাকে বলি হলো কি বিন্দু লম্ব অভিক্ষেপ, আর একটাকে বলি আমরা কি রেখার লম্ব অভিক্ষেপ। তো এখন আসো লম্ব অভিক্ষেপ জিনিসটা আসলে কি? অভিক্ষেপ মানে হচ্ছে হলো কি ছায়া, কোনো কিছুর ছায়া যদি বুঝাই সেটাই আমরা বুঝি হলো তার কি অভিক্ষেপ। যেমন ধরো এই কলমটাকে যদি আমরা এইখানে ধরি, যে কলমের যে ছায়াটা পাচ্ছি আমরা বা আমার হাতের যে ছায়াটা পাচ্ছি এটা হচ্ছে অভিক্ষেপ। আর এই অভিক্ষেপটা যদি এইরকম হয় লম্ব বরাবর হয় তখন আমরা সেটাকে বলবো কি লম্ব অভিক্ষেপ, অর্থাৎ লম্ব বরাবর ছায়া। তো আসলে সেটা কি রকম? যদি লাইটটা ঠিক এই বরাবর লম্বভাবে ধরা হয় এবং এই লম্ব অক্ষ বরাবর যে ছায়াটা পড়বে এই বোর্ডের উপরে, এইটাই হবে হচ্ছে হলো লম্ব অভিক্ষেপ। তাহলে লম্ব অভিক্ষেপ কোন অংশটুকু হবে বলতো? এই যে এখানে যদি আমি একটা লাইট ধরি, এই লাইট একদম লম্ব বরাবর ধরতে হবে। লম্ব বরাবর ধরার পরে ছায়াটা কি হবে? ঠিক এই যে লম্ব বরাবরের ছায়া পড়বে, এই লম্ব বরাবর এর যে উপাংশ এই বরাবর যতটুকু ছায়া পড়বে এইটুকুই হবে কি এই কলমের লম্ব অভিক্ষেপ, অর্থাৎ লম্ব বরাবর যে ছায়াটুকু সেটাই হলো লম্ব অভিক্ষেপ। ওকে, তাহলে এখন আসো আমরা বোর্ডে আঁকায় দেখাই যে লম্ব অভিক্ষেপ জিনিসটা আসলে কি। এই যে বিন্দু, এই বিন্দুর উপরে যদি আমরা একটা টর্চ লাইটকে ধরতে পারি তাহলে এই বিন্দুর ঠিক একটা ছায়া আমরা এইখানে পাবো। তাহলে এই বিন্দুর যে লম্ব বরাবর যে ছায়াটা আমরা পাচ্ছি এটাকে বলি আমরা কি বিন্দু লম্ব অভিক্ষেপ। এখন আসো যদি কোনো একটা সরল রেখা, তুমি এই সরল রেখার একটা লম্ব অভিক্ষেপ নিবা, তাহলে ঠিক লম্ব বরাবর একটা টর্চ লাইট চিন্তা করো। তাহলে এই টর্চ লাইট যদি তুমি এই লম্ব বরাবর বসায় দাও তাহলে এইখান থেকে দেখো এর ছায়া পড়বে ঠিক এই বরাবর, এই। তাহলে দেখো তো এত বড় একটা অংশের যে ছায়াটা শুধু এই অংশটুকু, তাহলে এই অংশটুকুই হচ্ছে হলো কি এই দণ্ডটা, অর্থাৎ এ দণ্ডের একটা ছায়া। সেই ছায়াটা কিভাবে নিলাম আমরা? দেখো তো দুই প্রান্তের আমরা কি করলাম লম্ব টানলাম। এই যে লম্ব টানার ফলে আমরা যে একটা লম্ব বরাবর ছায়া পালাম এটাই হচ্ছে হলো লম্ব অভিক্ষেপ। ওকে, ক্লিয়ার? এখন আসো আমরা ভেক্টরে এই যে রেখার যে লম্ব অভিক্ষেপ সেটা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এখন আসো তাহলে এইটাকে আমি ভূমি কল্পনা করলাম। তাহলে এই ভূমির উপরে আমি একটা রেখা টানলাম, এই রেখার উপরে আমি একটা টর্চ লাইট ধরলাম। টর্চ লাইটটা কিভাবে ধরলাম? ঠিক লম্ব বরাবর, একদম লম্ব বরাবর। তাহলে এই দণ্ডটার ছায়া হবে কি রকম? ঠিক এই লম্ব বরাবর একটা ছায়া আসবে। তো এই দণ্ডটা যদি একটা ভেক্টর রাশি হয় বা একটা ভেক্টর হয় তাহলে আমি ধরে নিলাম এটা এ ভেক্টর এবং এই ভূমিটাকে ধরে নিলাম বি ভেক্টর। তাহলে ভূমিটা আমার বি ভেক্টর আর আমার কি এই দণ্ডটা হলো এ ভেক্টর। তাহলে এই এ ভেক্টরের উপরেই আমি টর্চ লাইটটা ঠিক লম্বভাবে খাড়া করে ধরছি। তাহলে এখন দেখো এর উপরে যখন আমি একটা লম্ব টানবো তাহলে দেখো টানার পর এই অংশটুকু আমরা একটা ছায়া পাচ্ছি। দেখো তো এত বড় একটা অংশ, সেই অংশের জাস্ট একটা অংশ মাত্র আমরা পাইলাম। এই অংশটাই হলো কি লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই দণ্ডের লম্ব বরাবর যে ছায়া এটাই হলো লম্ব অভিক্ষেপ বা লম্বাংশ। তাহলে এখন আসো উপাংশ কখন বলি? লম্বাংশের সহিত যখন তুমি কোনো একটা একক ভেক্টরকে যুক্ত করে দিবা, অর্থাৎ একটা দিক নির্দিষ্ট করে দিবা, তখন এই লম্ব অভিক্ষেপটা লম্ব উপাংশে পরিণত হয়ে যাবে, অর্থাৎ একটা ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে আমরা দেখো তো লম্ব অভিক্ষেপটাকে তাহলে আমরা কি বলবো? লম্ব অভিক্ষেপটা হলো স্কেলার রাশি, এটা কখনো ভুল করবা না। লম্ব অভিক্ষেপটা জাস্ট এ ভেক্টরের ছায়ার মান। আর যখনই লম্ব অভিক্ষেপটাকে তুমি লম্ব উপাংশ বলে দিবা তখনই একটা দিক বুঝাবে, আর এই দিক মানে কি একটা ভেক্টর রাশি। তার মানে লম্ব উপাংশটা হলো কি ভেক্টর রাশি। এটা তোমরা মানে সব সময় গুলাই ফেলো যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। তাহলে এখন দেখো এই লম্ব অভিক্ষেপের মানটা আমরা কিভাবে বের করব।
এখন আসো আমরা এটাকে লম্ব আঁকায় নিছি অলরেডি, কারণ লম্ব বরাবরই ছায়া, সুতরাং এইটা কি আমার সমকোণ। আমি এখন 100% কনফার্ম যে আমার এই কোণটা হলো 90 ডিগ্রি। আমরা সমকোণের বিপরীত বাহুকে কি জানি? সমকোণের বিপরীত বাহুকে আমরা জানি এটা হলো অতিভুজ। আর এইটাকে আমরা ধরে নিলাম হলো কি থিটা কোণে এই ভেক্টরটা হেলানো আছে কার উপর? বি ভেক্টরের উপরে। তাহলে এখন আসো, যার সাথে থিটা থাকে তার সাথে কি থাকে? অতিভুজ এবং ভূমি। তাহলে আমরা এই 90 ডিগ্রি কোণ থেকে জেনে গেলাম যে এটা 100% কনফার্ম যেটা অতিভুজ, তাহলে এটা মাস্ট বি ভূমি। তাহলে এই ভূমির মানটাই তো আমরা বের করব লম্ব অভিক্ষেপ, তাই না? তাহলে এখন আসো, আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি এটা কল্পনা করতে পারি, ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি খুব সহজেই এই যে ভূমির মানটা বের করে ফেলতে পারি। দেখো কিভাবে? তাহলে ভূমি আর আমার মান দেওয়া আছে কার? অতিভুজের, আর ভূমির মানটা বের করতে হবে। তাহলে অতিভুজ আর ভূমির রিলেশনটা কার সাথে আছে? cos থিটার সাথে। তাহলে এখন আসো cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ও কিউটা কি আমার? ভূমি। ও কিউটা আমার ভূমি, অতিভুজ কি দেখো তো? ওপি। তাহলে আমি মানটা বের করব কার? ওপির মানটা আমরা বের করব। তাহলে এখন আসো, সরি, ও কিউ এর মানটা বের করব, মানে ভূমির মানটা। তাহলে ও কিউ ইকুয়াল টু দেখো তো ওপি cos থিটা না? cos থিটা। তাহলে ওপি মান কত বলো তো? এ। এই ওপিটা দেখো ভেক্টর না, এটা হলো মান। কার মান? এই যে এ ভেক্টরের এই বরাবর যে মান। কারণ পিথাগোরাসে তুমি কিন্তু পিথাগোরাস উপপাদ্য যখন অ্যাপ্লাই করতেছো, পিথাগোরাস উপপাদ্য কিন্তু ভেক্টর না, এটা কি? এটা মান। তার মানে আমরা এই ওপি বলতে এই এ ভেক্টরের মান বুঝি। তাহলে এ ভেক্টরের মান বলতে কি বলতো? এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু তাহলে কি হয়? এ হয়। অর্থাৎ এই এ ভেক্টরের মান আমরা কি বুঝি? এ। তাহলে এই যে এ cos থিটা। তাহলে দেখো তো ভূমির মান পেয়ে গেলাম না? এ cos থিটা। তাহলে এটার মান পেয়ে গেলাম আমরা এ cos থিটা। অ্যাকচুয়ালি এ cos থিটা তাহলে আবার কি? এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখন দেখো এখন আবার যদি তুমি কি করো, এই বি ভেক্টরটার উপাংশ নাও কার বরাবর? এ বরাবর। তাহলে দেখো তো কি ব্যাপারটা দাঁড়াবে। তাহলে তোমার টর্চ লাইট আবার কোথায় ধরতে হবে? টর্চ লাইট ধরতে হবে এইখানে। তাহলে দেখো ঠিক লম্ব বরাবর তুমি যে ছায়াটা পাবা, সেই ছায়াটাই হবে তোমার কি? এই যে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। দেখো কতটুকু ছিল, কত বড় হয়ে গেল। তাহলে এখন আসো, যখন আমরা এই ক্যালকুলেশনটা করতে যাব, টর্চ লাইট যখন এইখানে, এটা তো আমার সমকোণ, এটা আমার কি? অতিভুজ, আর এটা আমার কি? ভূমি। তো এখন আসো, এই ক্যালকুলেশন করলে তোমার এইখানে আসবে এই দিকে তোমার এই বি এর লম্ব বিক্ষেপ এ ভেক্টর বরাবর আসবে তোমার হলো বি cos থিটা। এইভাবে ক্যালকুলেশন করবা, দেখবা বি cos থিটা আসবে। তো আমি অত কিছুতে যাব না, আমি সংক্ষেপে এটা মনে রাখবো যে কখন এ cos থিটা কখন বি cos থিটা, এটা খুব তোমাদের কি সমস্যা হয়ে যায় এবং অনেক ভুল করো এটা তোমরা। তো এখন দেখো আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শেখাবো, যেটার সাহায্যে তুমি খুব সহজে এই লম্ব অভিক্ষেপ ব্যাপারটাকে মনে রাখতে পারবা। সেইটা হলো যে যার অভিক্ষেপ তার cos থিটা। লিখে রাখো, যার অভিক্ষেপ তার cos থিটা। দেখো আমরা এখানে কার অভিক্ষেপ নিচ্ছিলাম? এ ভেক্টরের অভিক্ষেপ নিচ্ছিলাম। তার মানে তখন আমরা কি হয়ে গেছিল? দেখো এ cos থিটা। এইবার আমরা কার অভিক্ষেপ নিচ্ছি বলো তো? বি ভেক্টরের, তাহলে বি cos থিটা। তাহলে যার অভিক্ষেপ তার cos থিটা, কখনো আর ভুল হবে না তোমাদের। এখন আসো, এই যে এ cos থিটাটা তুমি কার বরাবর নিচ্ছিলে বলো তো? বি ভেক্টর বরাবর। মানে কি দেখো তো, বি ভেক্টরের উপর না? তার মানে এখন আমি বলতে পারি না যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ এ cos থিটা। ওকে, কার অভিক্ষেপ? এ ভেক্টরের, তাহলে এ cos থিটা। কার বরাবর? বি বরাবর বা বি ভেক্টরের উপর। আবার আসো, সেম এই দিকে তাকাও, এইটা কি ছিল? এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের উপর তুমি কার লম্ব বিক্ষেপ নিচ্ছ? বি ভেক্টরের। তাহলে কি হবে? বি cos থিটা। এখন তোমাকে যদি বলে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, আর কখনো তুমি এত কিছু করতে যাবা? সরাসরি বলবা এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে কার লম্ব বিক্ষেপ নিচ্ছ? বি ভেক্টরের, তাহলে কি বি cos থিটা। আবার যদি বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ নিতে বলে, তাহলে কি কার লম্ব বিক্ষেপ নিচ্ছ? এ ভেক্টরের, তাহলে এ cos থিটা।
বাস এই একটা তোমার টপিক, এই একটা তোমার মানে টপিক্সের সাহায্যে তুমি খুব সহজে এই এত কিছুর ঝামেলা এড়িয়ে তুমি এটা বের করতে পারতেছো। ওকে, তাহলে এটা গেল দেখো আমাদের লম্ব অভিক্ষেপের ব্যাপার। এখন আসো আমরা চলে যাব লন রোলার টানা বা ঠেলা কোনটা সহজ। তো আসো এই অঙ্কগুলোতে গিয়ে এই লম্ব অভিক্ষেপ বিষয়গুলো তোমাদের আগে না জানলে একটু সমস্যা হয়, যার কারণে আমি এটা একটু আগে আলোচনা করে নিলাম। এখন আসো লন রোলার নিয়ে আলোচনা করি একটু। আসো লন রোলার জিনিসটা কি আসলে? লন রোলার আমরা দেখছি যখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের পিচটাকে সমান করার জন্য একটা বড় গোল রোলারের মতো যে জিনিসটা থাকে, যেটাতে ডোলা হয়, সমান করা হয়, সেটা হচ্ছে হলো ওটাকেই বলে হলো লন রোলার। এক সময় এই লন রোলারকে মানে কি করা হইতো, এরকম ঠেলা হইতো, কিন্তু এখন কি করা হয়, যন্ত্র আবিষ্কার হয়েছে, যন্ত্র দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয় আর কি। তো যাই হোক, আমরা একটু আগের যুগেই ফিরে যাই। তো এখন আসে একটা লন রোলার আমি আঁকাই ফেলি। এইটা হচ্ছে হলো আমার লন রোলার। তাহলে এখন দেখো লন রোলারটা এইভাবে আঁকানো হয়, কারণ এই ফেসটা ওই যে পিছনের ফেসটা, অর্থাৎ দেখো লন রোলারটা এইরকম হয়। যদি এই মোটা অংশটা তুমি চিন্তা করো, তাহলে এই সামনের যে ফেস, সেই ফেসটা হলো এইটা, আর এই পিছনের যে ফেসটা সেটা জাস্ট একটু মাথা বের করে দেখানো হলো এই। তাহলে এখন আসো আমি প্রথমে কি করব, এই লন রোলারটাকে আমি টানবো। দেখো আমি এই লন রোলারটাকে আমি টানতেছি, দেখো। তাহলে এখন দেখো কত একটা বলে টানতেছি, ধরো আমি এফ বলে লন রোলারটাকে টানতেছি। যখন আমি লন রোলারটাকে দেখো এই দিকে টানতেছি, একটা বলে, বল কি একটা ভেক্টর রাশি, বল যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি যদি তির্যক ভাবে কাজ করতেছে, সুতরাং সকল ভেক্টর রাশির দুইটা উপাংশ থাকে, একটা আনুভূমিক আর একটা কি উলম্ব। তাহলে এখন দেখো এই বল ভেক্টরের তাহলে একটা আনুভূমিক উপাংশ কাজ করবে কি এই যে আনুভূমিক বরাবর, আর একটা উলম্ব উপাংশ কাজ করবে কোন দিকে, এই দিক বরাবর। তাহলে এখন দেখো এইটাকে যদি আমরা আনুভূমিক কল্পনা করি, তাহলে এর সাথে আমাকে কি করতে হবে, থিটা দিতে হবে। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা কি হবে বলতো, বলের আনুভূমিক উপাংশ হলো এফ কস থিটা, এবং উলম্ব উপাংশ তাহলে কি হবে, এফ সাইন থিটা। এখন বলতে পারো যে এটা সাইন থিটা কেন হলো? কেন হলো দেখো, এফ কস এই সাইডে থিটাটা কত দেখো তো, 90 মাইনাস থিটা না, কস 90 মাইনাস থিটা থাকলে কি হয়, সাইন থিটা হয়ে যায়, সাইন থিটা। তো এই কারণে এইটা আমার হয়ে গেল কত, এফ সাইন থিটা। আর এই আনুভূমিক উপাংশ কত, এফ কস থিটা। এখন আসো এই লন রোলারের ভরের কারণে একটা ওজন বল সব সময় নিচের দিকে কাজ করে, এমজি বল। এখন আসো তাহলে এমজি যখন নিচের দিকে কাজ করতেছে, এই যে বলটাকে তুমি টানার জন্য ব্যবহার করলা, সেই বলের উলম্ব উপাংশ এইখান থেকে ভেক্টরের রুলস অনুযায়ী আমরা এখানে রিপ্লেস করতে পারি না। দেখো তার মানে এটা কোন দিকে কাজ করতেছে, এই দিকে, এফ সাইন থিটা। দেখো এমজি বল যেদিকে কাজ করতেছে তার উল্টা দিকে কাজ করতেছে কি, এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা অংশ কি করছে, এমজি থেকে কিছুটা বল উপরের দিকে টেনে ধরার চেষ্টা করছে, এই তো। তার মানে দেখো তো এইখানে এই লন রোলারের আপাত ওজন তাহলে এখন আমার কি দাঁড়াবে, তাহলে এমজি দেখো তো এফ সাইন থিটা কোন দিকে কাজ করছে, উপরের দিকে, তাহলে মাইনাস এফ সাইন থিটা। তাহলে দেখো তো এমজির যে যতটুকু ওজন বল ছিল তার থেকে যেটুকুই হোক এই এফ সাইন থিটা পরিমাণ বল কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। তার মানে এই লন রোলারের আপাত ওজন কি হয়ে গেছে, কমে গেছে। এই কমে যাওয়ার কারণে আমার এই এফ কস থিটা বলে একে টানা কি হবে, সহজ হবে, কারণ অলরেডি এর বল কিছুটা কি হয়েছে, কমে গেছে। এই কারণেই আমাদের কি হয়, লন রোলারকে টানাটা সহজ হয় ঠেলার থেকে। দেখো ঠেলার ব্যাপারটা এখন আসি নাই,
আসতেছি দেখো। তার মানে এখন এইটুকু হলো কি লন্ডলারের আপাত ওজন। এখন বাকি থাকলো কি দেখো তো এফ কস থিটা। এই এফ কস থিটা বলে দেখো তো কোন দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। এই এফ কস থিটা বলের কারণেই এই লন্ডলারটা সামনের দিকে অগ্রসর হবে। এখন গত বছরেই বুয়েটে এই কোশ্চেনটা আসছিল যে লন্ডলারের সামনে আগানোর বলের মান কত। জাস্ট সিম্পল একটা কোশ্চেন যে দেখো তাহলে এফ কস থিটার মান বের করলেই তোমার কি হয়ে যেত, অ্যান্সারটা কমপ্লিট। এবং তোমাকে যদি বলে যে লন্ডলার তোমার এই যে টান বল বা যে বলটা তুমি কি করতেছো এই লন্ডলারের উপরে প্রয়োগ করছো, সেই বলের কতটুকু অংশ ওজন হারানোর কাজে ব্যবহৃত হয়েছে, তাহলে তখন তোমার অ্যান্সার কি হবে, এফ সাইন থিটার যে মানটা এইটা বসালেই হয়ে যাবে। গেল। আবার যদি তোমাকে বলে লন্ডলারের আপাত ওজন কত, তাহলে আপাত ওজন কত হবে, এমজি মাইনাস এফ সাইন থিটা। এখন যদি তোমাকে বলে যে এই যে লন্ডলারের এই লন্ডলার যে মেঝেতে চলছে সেখানে কোনো ঘর্ষণ বলের কথা তোমাকে বললো না, বললো তাহলে লন্ডলারের ত্বরণ কত, তখন তুমি কি করবা, এই যে এফ কস থিটা কি তোমার সামনে আগানোর বল না, তার মানে কি এফ কস থিটার মধ্যেই তোমার ত্বরণ আছে না, তার মানে তুমি বলতে পারো না এই এফ কস থিটার জন্যই বস্তুটা সামনে আগাচ্ছে। তাহলে এফ কস থিটা ইকুয়াল টু এম এ যদি বলি আমাদের ভুল হবে, ভুল হবে না। তাহলে এফ কস থিটা ইকুয়াল টু এম এ বসাই দিলে আমরা কি পাচ্ছি, এখানে ত্বরণ বের করতে পারতেছি। ওকে, এইটুকুই। এখন আসো এইভাবেই তোমাদের এই ছোট্ট একটা টপিকস, এই ছোট্ট টপিকস থেকেই এতগুলো এমসিকিউ এবং ম্যাথ হইতে পারে। এখন আমরা আসি টানার ব্যাপারটা গেল, এখন আসো আমরা ঠেলার ব্যাপারটাই আসি। তাহলে দেখো লন্ডলারটাকে যখন তুমি ঠেলবা তখন কি ঘটনা ঘটবে দেখো। এই যে ঠেলার ক্ষেত্রে তুমি কি করবা, এই দিকে বল প্রয়োগ করবা, এফ বল। এখন আসো যেহেতু আমি এই দিকে বল প্রয়োগ করতেছি তাহলে আনুভূমিক উপাংশ কোন দিকে যাবে দেখো, এই দিকে আমার আনুভূমিক উপাংশ এফ কস থিটা, তাহলে এইটা হলো আমার থিটা। তাহলে দেখো তো এই দিকে যেহেতু বল প্রয়োগ করছে অবশ্যই উলম্ব উপাংশ এদিকে যাবে না, যাবে কোন দিকে, এই দিকে। তাহলে এটা কি হয়ে যাবে আগের মতোই এফ সাইন থিটা। এখন দেখো তো এফ সাইন থিটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। তাহলে লন্ডলারের আপাত ওজন এখন কি দাঁড়াবে, এমজি প্লাস এফ সাইন থিটা। তার মানে এই এমজি প্লাস এফ সাইন থিটা অর্থাৎ লন্ডলারের আপাত ওজন এখন তুমি কি করলা, বাড়ায় দিলা এফ সাইন থিটা পরিমাণ। আগে কি করছিলা, এফ সাইন থিটা পরিমাণ কমায় দিছিলা, এখন উল্টা এমজি পরিমাণ বল এই তোমার লন্ডলারের আসেই, তার উপরে তুমি আরো বল প্রয়োগ করে বল বাড়ায় দিলা। তাহলে কি এখন এটা কি টানা সহজ হবে না মানে ঠেলাটা সহজ হবে না কঠিন হবে, অবশ্যই কঠিন হবে, কারণ তুমি আর ওজন বল বাড়ায় দিছো, মানে আর আপাত ওজনটাই বাড়ায় দিছো আর কি। তাহলে এখন আসো বাকি কে থাকলো বলতো, এই যে এফ কস থিটা। এই এফ কস থিটা বলের জন্যই এখন কি করবে, সে সামনের দিকে আগাবে। ওকে, এখন আসো তাহলে লন্ডলার এখানেও সামনে আগাবে কি এফ কস থিটা বলের জন্য, আর এখানে আপাত ওজন দাঁড়ায় যাবে এত। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি না যে লন্ডলারকে ঠেলার চেয়ে টানাটা অনেক বেশি সহজ। এটাই হলো লন্ডলারের টানা এবং ঠেলার যে ক্রিয়া সেইটার ব্যাখ্যা। এখন তোমাকে বলতে পারে যে ক্রিকেট খেলার মাঠের পিচটাকে সমান করার জন্য এইখানে আমরা টানাটা সহজ হওয়া সত্ত্বেও আমরা লন্ডলারটাকে না টেনে বোকার মতো কেন ঠেলি, কারণ আমাদের এইখানে দরকারটা কি, টেনে নিয়ে যাওয়া নাকি পিচটাকে সমান করা, পিচটাকে সমান করা। আর এই পিচটাকে সমান করতে চাইলে এই লন্ডলারের ওজন যত বেশি হবে তত উপকার না, তত বেশি কি হবে, সমান করা সহজ হবে। যার কারণে এই বোকার মতো আমরা জেনে শুনে কি করি, না টেনে লন্ডলারটাকে ওই জায়গাতে ঠেলে থাকি। এবং রাস্তায় যখন পিচ করা হয় দেখবা এই পিচ করার সময় একটা ডলার আছে যেটাকে আমরা বলি, ওই যে তোমার পিচ রাস্তাটাকে সমান করে, দেখবা ওইখানেও বোকার মতো না টেনে ঠেলা হয়। কারণ কি, ঠেললে কি হয়, আমাদের ওই ডলারের যে ওজন আরো ওজনটাকে তুমি কি বাড়ায় দিচ্ছ, আর ওজনটাকে বাড়ানো মানে কি, মেঝেটা আরো খুব ভালোভাবে সমান হবে। তো ঠিক এইভাবে তোমাদের ট্রলির যে একটা মাঝে মাঝে কোশ্চেন আসে যে ট্রলির ঠেলার চেয়ে টানা সহজ কেন, সেম কোশ্চেনের অ্যান্সার এভাবেই দিবা। টানার সময় কি হবে,
ওই যে এফ সাইন থিটা পরিমাণ কি হবে, বলটা তাকে কি করে ফেলবে, উপরের দিকে প্রয়োগ করে আপাত ওজনটাকে কমায় ফেলবে। আর যখনই তুমি ঠেলবা দেখবা অনেক বেশি কষ্ট হয় টানার থেকে, কারণ তুমি ওর উপরে কি করছো, ওই যে এফ সাইন থিটা পরিমাণ ওজন বল উল্টা আরো বাড়ায় দিছো, যার কারণে ওর ওজন বেড়ে যাবে, তখন তোমার জন্য ঠেলা কষ্ট করবে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।